আসসালামু আলাইকুম। আমি ডাক্তারের নাম হলো পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন খানা, চৌরাস্তার মড্ডার বাংলা সড়ক, লালমোহন। অনেকদিন পরে কর্মব্যস্ততার মাঝে কোনো লাইভ, কোনো ভিডিও, স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য এগুলা করতেছি না। আজকে আবার অনেকদিন পরে আসলে ব্যস্ততার জন্য এগুলা করা হয়। আজকের জন্য লাইভে আসলাম। আসলে আমাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকতে পারি, সুস্থ জীবন নিয়ে আমরা দীর্ঘায়ু কামনা করতে পারি প্রত্যেকটা মানুষ, তাহলে আমাদের এই লাইভগুলা সার্থকতা হয়। আর আপনাদের কাছে একটা অনুরোধ হচ্ছে, আমাদের লাইভগুলার একটু আপনারা প্রত্যেকে, আমার বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী যারাই আছেন, লাইভে যুক্ত হন এবং আমার লাইভটা একটু শেয়ার করে দেন। আমার আজকের বিষয় হচ্ছে ইনডাইজেশন, গ্যাস এবং ব্লোডিং নিয়ে একটু কথা বলব। ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এবং ঘুম, ভালো ঘুম কিভাবে হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা আসলে প্রত্যেকেরই কিন্তু কোনো খাবার খাওয়ার পরে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, ঢেকুর ওঠা, পেট ফাঁপা, বদহজম, বুক জ্বালা পোড়া করা, এগুলো প্রায় প্রত্যেক লোকেরই হয়। কিন্তু আমরা এগুলোর জন্য প্রত্যেকেই কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই, যেমন আমরা সার্জেল খাই, স্যাকলো খাই, লোসেকটিল খাই, প্রত্যেকে কিন্তু আমরা এগুলোর উপরে নির্ভরশীল হচ্ছি। কারণ আমরা আসলে যে খাবার খাই, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি 100% ভালো না। মানুষ খাবার খায় সুস্থ থাকার জন্য, আর আমরা সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি। আমরা কোনো ভালো খাবার খেলে আমাদের গ্যাস, ব্লিডিং, ইনডাইজেশন, হার্টবার্ন এগুলো কেন হবে? এই জন্য ভালো খাবারের যাতে আমরা খেতে পারি, ভালো খাবার যেমন আমরা ভালো একটা, যেমন সামুদ্রিক মাছ আমরা বাজার থেকে নিয়ে আসলাম, কিন্তু সামুদ্রিক মাছের ভিতরে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা মানুষের ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে, লিভারটারে ভালো রাখে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হার্টটারে ভালো রাখে, লিভারটারে ভালো রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমে। কিন্তু আমরা যে খাবারটা খাই, দেখা যায় আমি একটা সামুদ্রিক মাছ, এটা ইলিশ, দুঃখিত, কারেন্টটা যাওয়ার কারণে আমি লাইভটা অফ হয়ে গেছে। কারণ আমার বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এটা মানতে হবে, মানতে বাধ্য। কারণ আমরা তো এমন একটা জাতি, সব জায়গায় কিন্তু রন্ধ্রে রন্ধ্রে সমস্যা থাকে। যাক, সেসব কথার দিকে আমরা না যাই। আমরা দেখা গেল একটা ইলিশ মাছ বাজার থেকে আনলাম, কিন্তু যে মাছটা আনা হয়েছে, ইলিশ মাছটা আমরা ড্রাই ফ্রাই করে, একেবারে খুব ফ্রাই করে একেবারে সুন্দর করে খাচ্ছি। কিন্তু আমরা ড্রাই ফ্রাই করে খাওয়ার কারণে আমাদের পেটে বদহজম, গ্যাস, ইনডাইজেশন এগুলো হবেই মাছ দিয়ে। আর আমরা যেই তৈলটা খাবো, ওই তৈলটা কিন্তু কোনো
অথেন্টিক যদি তৈল হয় তাহলে আমাদের পেটে গ্যাস হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি একটা দেখেন, আমরা যে তৈলটা খাই, তৈলটা যেমন এই যে সয়াবিন তেল, এটারে হাই হিট করে, এটারে অ্যাসিডিক করে বানায়, আর আমাদের বডিটা থাকে অ্যালকালাইন। আর আমরা অ্যাসিডিক যদি খাবার খাই তাহলে আমাদের অ্যালকালাইন বডি যদি অ্যাসিডিক হয় তাহলে আমাদের তো গ্যাস হবেই, মাস্ট বি। আর আমরা যেমন মাছের সাথে, যেমন আমরা মাছটারে যদি রান্না করে শুধু কম হিটে রান্না করে খাই এবং পর্যাপ্ত মশলা ব্যবহার করি, যেমন রসুনটা একটা অ্যান্টিবায়োটিক, পেঁয়াজটা একটা অ্যান্টিবায়োটিক, আদাটা একটা অ্যান্টিবায়োটিক, লংটা একটা অ্যান্টিবায়োটিক, এত কথা কি যত প্রকার মশলা আছে এটা মানুষের বডির জন্য খুবই উপকারী। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ডাক্তারের কাছে গেলে প্রত্যেকে আমরা বলি ঝাল মশলাযুক্ত খাবার একটু নিষেধ, ঝাল মশলাযুক্ত খাবার নিষেধ, ঠিক আছে সাময়িক, কিন্তু আসলে মশলাগুলো কিন্তু আমাদের ক্ষতি করে না, মশলাগুলো আমাদের অনেক উপকারে আসে। এক একটা ন্যাচারাল সোর্সের যে মশলা, এক একটা মশলা এক একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এই জন্য আমরা পর্যাপ্ত মশলা দিয়ে যদি খাই, আর রিয়েল তেল যদি হয়, যেমন আমরা সরিষার তেল যদি ঘানিতে বাগানো হয়, অথবা নারিকেল তেল যদি হয় সাধ্যের মধ্যে হয়, অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি খেতে পারি, অথবা ঘি দিয়ে যদি ভালো খাঁটি ঘি দিয়ে যদি আমরা রান্না করে খেতে পারি, তাহলে আমাদের গ্যাস, ইনডাইজেশন, ব্লিডিং এগুলো কিছু হবে না। আর আমরা মাছটারে মিনিমাম দেখা যায় মাছটারে আমরা ড্রাই ফ্রাই করে না খেয়ে আমরা রান্না করে খেতে পারি, তাহলে একদিকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা নষ্ট হবে না এবং আমাদের পেটে গ্যাস হবে। আর আমরা খাবার তো দেখা যায় আমরা যদি একটু যে কোনো ভালো খাবার খেলে, আমরা সালাদ, খাবার খাওয়ার 3টা সিস্টেম আছে। এক নম্বর হচ্ছে প্রথমে আমরা ভেজিটেবল খাবো, তারপরে আমরা প্রথম ভেজিটেবল খাবো, তারপরে আমরা মাছ অথবা মাংস খাবো, লাস্টে আমরা কার্বোহাইড্রেট খাবো, তাও লাল চালের ভাত। আর আমরা তো লাল চালের ভাত খাওয়াটারে মনে করি যে গরিবের খাবার, আসলে না। লাল চালের যে উপরে যে একটা ভিটামিন B12 আছে, যেটা মানুষের হজম প্রক্রিয়া এবং রক্ত স্বল্পতার জন্য প্রচুর ভালো কাজ করে। এবং আমরা দেখা যায় অনেকের দীর্ঘমেয়াদী যাদের মুখে ঘা হয় ভিটামিন B12 অভাবে, সেসব আমরা বলতে ডেকি চাটা চালের ভাত, ডিম, এগুলা খেতে বলি। এই জন্য আমাদের ডেকি চাটা চালের ভাত, আর আমরা তো পরিশোধিত মানে এত, যেমন মিনিকেট 28 এবং স্বর্ণা, মানে যত দামি চকচকা সাদা চালের ভাত, যত চিকন চালের ভাত আমরা খেতে পারি, এটারই আমরা মনে করি অনেক গর্ব, আমরা অনেক ধন্য। না, আমরা আসলে লাল চালের ভাত যদি আমরা যে ব্রয়লার মেশিনের যে চালগুলা, এই চালগুলা আমরা শুধু ভিতরের অংশ খাই, কিন্তু ভিটামিন B12 যেটা আল্লাহর একটা নেয়ামত প্রদত্ত, আমরা আসলে এগুলোকে রিফাইন করে আমরা আল্লাহর দেওয়া একটা, যে আল্লাহ আমাদের জন্য প্রত্যেকটা জিনিস তৈরি করেছে নিজ হাতে ধরে ধরে, যে জিনিসটা আমাদের প্রত্যেকের জন্য উপকারী, কিন্তু আসলে আমরা করি কি, লাল চালের ভাতটারে মনে করি যে এটা গ্রামের খাবার। আসলে না, লাল চালটার ভিতরে আছে ভিটামিন B12, যেটা শরীরের জন্য খুবই ভালো, রক্ত স্বল্পতার জন্য ভালো কাজ করে। আর হজম প্রক্রিয়া, যে আমাদের উপরে যে আবরণটা আছে, আবরণটার প্রচুর ফাইবার আছে, ফাইবার থাকার কারণে পায়খানাটা, স্টুলটা একেবারে খুব নরম, রিল্যাক্স মুভমেন্টে পায়খানাটা হয়। আর যার পায়খানা ভালো, পেটটা ভালো, গ্যাস না হবে, ইনডাইজেশন গ্যাস না হবে, তার মতো পৃথিবীতে সুখী মানুষ আর কেউ নেই। আর এই জন্য আমরা লাল চালের ভাত খেতে পারি। আমরা যেমন বাজারের কিনা স্বর্ণা আছে, 28 আছে, মিনিকিট আছে, ফাইজাম আছে, এই চালগুলা আমরা আস্তে আস্তে বাদ দিয়ে সেই সাবেক জীবনে আমরা ফিরে দিতে যদি পারি, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী এই রোগগুলা ইনশাল্লাহ
আর হবে না। আমাদের পেটে যেমন গ্যাস, ইনডাইজেশন, ব্লোডিং এবং রিয়েল তেল যদি খাই, আর খাবারটারে আমরা 100% চিবিয়ে খাবো। আমরা আরেকটা কথা হচ্ছে কি, আমরা যেমন এই যে প্রত্যেকেই গ্যাস্ট্রিকের জন্য আমরা প্রোটন পাম্প ইনহিবিটর খাই, দেখা গেল আমরা 1 মাস 2 মাস খেতে পারি, কিন্তু আমরা দেখা যায় একটা প্রোটন পাম্প ইনহিবিটর যদি শুরু করি তাহলে আজীবন খেতে থাকি। যেমন একটা সার্জেল ওষুধ খেয়ে আমাদের H2 ব্লকার অ্যাসিডটারে সাময়িক জন্য একটু শান্তি পাই, কিন্তু আসলে এটা কোনো দীর্ঘস্থায়ী চিকিৎসা না। কিন্তু আমাদের যদি পেপটিক আলসার, ডিউডান আলসার কোনো প্রফেসর বা কেউ যদি আমাদেরকে চিকিৎসা 2 মাস 4 সপ্তাহ 8 সপ্তাহ দেয়, আমরা 4 সপ্তাহ 8 সপ্তাহের বেশি আমরা প্রোটন পাম্প ইনহিবিটর খাবো না। কারণ আমাদের পেটে যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কথা, প্রোটন পাম্প ইনহিবিটর যদি ডাক্তার লেখার পরও আমরা যদি অতিরিক্ত খাই, তাহলে দেখা যায় আমাদের পেটে অ্যাসিড লেভেলটা যদি কমে যায় তাহলে হজম প্রক্রিয়ার সমস্যা দেখা যায়। সেই সময় কিন্তু আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লিডিং এগুলো সেই সময় হতে পারে। সেজন্য আমরা প্রোটন পাম্প ইনহিবিটর গ্যাস্ট্রিকের করি, আমরা ডাক্তার যতদিন লেখে এর বাইরে আমরা খাবো না। আর যারা দীর্ঘমেয়াদী যেমন গ্যাস্ট্রিকের বড়ি খায় প্রোটন পাম্প ইনহিবিটর, তাদের হাড় ক্ষয় হওয়ার চান্স থাকে। যে আমরা জয়েন্টের যে বড় হাড় ক্ষয় হয়, আমরা মনে করি যে অনেকের ক্যালসিয়াম কয় না, কিছু কিছু মেডিসিনেও কিন্তু মানুষের বড় ধরনের জানবে হাড় ক্ষয় হওয়ার সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে, এবং মাসেল ড্যামেজ হয়। আরও অনেকগুলা কারণ আছে। আমরা যদি দীর্ঘমেয়াদী এই ওষুধগুলো খাই, আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাবো না। আর আরেকটা কথা হচ্ছে 4 সপ্তাহ 8 সপ্তাহ যে অবস্থায় লেখে ওর বাইরে আমরা কন্টিনিউয়াস কোনো গ্যাসের বড়ি খাবো। আমরা যদি কন্টিনিউয়াস গ্যাসের বড়ি খাই তাহলে আমাদের পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি কমে যায়, সে সময় কিন্তু আমাদের হার্ট বার্ন, ইনডাইজেশন, গ্যাস এগুলো ব্লিডিং হয় এবং হজম প্রক্রিয়ার সমস্যা কমে যায়, পেটে এনজাইমের পরিমাণ কমে যায়। আর এনজাইম কমলে কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটা একেবারে আমরা মানে সর্বস্তরে, মানে আমাদের যেমন ইনডাইজেশন, গ্যাস, আমরা যেমন IBS IBD পর্যন্ত হতে পারে। এই জন্য আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তার যতদিন থেকে এর বাইরে কোনো আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাবো না। এক নাম্বার 3 হচ্ছে আমরা খাবার দ্বারে 100% চিবিয়ে খাবো। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। আর খাবার খাওয়ার 3টা স্তরে খাবার খেতে হবে। 1 নম্বরে আমরা ভেজিটেবলটা আগে খাবো, তারপরে মাছ অথবা মাংস, লাস্টে খাবো আমরা লাল চালের ভাত। এই নিয়মে যদি খাই, আর খাবার আমরা 1 লোকমা খাবারের যদি 70 বার চিবাই, তাহলে দেখা যায় আমাদের পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লিডিং এগুলো কিছু হবে না। আরেকটা কারণ হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু ডিস্কে বসে কাজ করি অভ্যস্ত। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যদি মিনিমাম 30 মিনিট ব্যায়াম করি এবং সময় যদি থাকে, আমরা প্রতিদিন ভিটামিন D3 লেভেলটা ঠিক করি। আর রাতের ঘুমটা যদি রাতের খাবার 7টা থেকে 8টার মধ্যে খাই আর 10টার মধ্যে ঘুমাতে যাই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী যত কঠিন রোগী হয় না কেন, ইনশাআল্লাহ আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লিডিং এগুলো কিছুই থাকবে না। এক্সারসাইজ হচ্ছে মূল একটা কারণ। আর এক্সারসাইজ যদি ভালো হয়, ঘুমটা ভালো হবে। আর রাতে শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস এগুলো থেকে একটু দূরত থাকবো আর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করব। আর ভিটামিন D3 মানুষের যে সময় দেখা যায় ইনডাইজেশন, গ্যাস, ব্লিডিং হয়, হজম প্রক্রিয়ার সমস্যা, মানুষের যত রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। আমাদের পেটটারে আমরা বলি সেকেন্ড ব্রেন। আর পেটে কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা, গুড ব্যাকটেরিয়া কমে যায়, অ্যাসিড কমে যায়, গুড ব্যাকটেরিয়া কমে ব্যাড ব্যাকটেরিয়া উৎপাদন করে, তো এনজাইম কমে যায়। আর এই জন্য আমাদের মাঝে মাঝে ফাস্টিং করতে হবে। ফাস্টিং হচ্ছে রোজার মাধ্যমে করা যায়, অথবা রাতের খাবারটা যদি আমরা 8টা খাই আর দিনের খাবার যদি 10টা খাই, তাহলে আমাদের ফাস্টিংটা 17 থেকে 18 ঘন্টা বা 16 ঘন্টা ফাস্টিং যদি হয়, তাহলে আমাদের হজম প্রক্রিয়াটার উন্নতি হবে এবং গুড ব্যাকটেরিয়া জীবিত থাকবে। আর গুড ব্যাকটেরিয়ার খাবারও আছে, যেমন প্রিবায়োটিক। প্রিবায়োটিক হচ্ছে আমাদের পেঁয়াজ আছে, কলা আছে এবং মিষ্টি আলু, এগুলো আমাদের প্রিবায়োটিক। আর এগুলো যদি খাই আমাদের হজম প্রক্রিয়াটা একটু ভালো হবে, কারণ গুড ব্যাকটেরিয়াকেও বাঁচিয়ে রাখতে হবে।
আর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। আর শ্বাসের ব্যায়াম করতে হবে। শ্বাসের ব্যায়াম যদি করি আমাদের হজম প্রক্রিয়াটা 100% ভালো হবে। আর আমাদের যত রোগ হয় কিন্তু পেট থেকে, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স কম, টাইপ 2 ডায়াবেটিস, অটোইমিউন ডিজিজ, তারপরে একজিমা, সোরিয়াসিস, অ্যাজমা, অ্যালার্জি, একনি, আইবিএস, আইবিডি, হাই প্রেশার, আমরা যদি পেটের গার্ডটা ভালো করতে পারি, হজম প্রক্রিয়া যদি 100% ভালো হয়, আর এক্সারসাইজ, ঘুম, মানসিক ডিপ্রেশন মুক্ত জীবনযাপন এবং এই নিয়মগুলো যদি আমরা পালন করি, ইনশাল্লাহ আমাদের যত দীর্ঘমেয়াদী রোগ আছে ওগুলো ভালো হবে। আর একটু ন্যাচারাল সোর্সে, যেমন আমরা গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আমরা প্রতিদিন একটু পেটে অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আপেল সিডার ভিনেগার খেতে পারি। মাদার ব্রান্ড যেটা এটা প্রতিদিন খাবারের আগে অথবা পরে একটু পানির সাথে মিক্স করে আমরা আপেল সিডার ভিনেগার খেতে পারি, অথবা খালি পেটে একটু লেবুর রস একটু খেতে পারি অ্যাসিড লেভেলটা ভালো করার জন্য, অথবা খাওয়ার পরে 2 থেকে 3 টুকরো আদা দিয়ে হাফ গ্লাস কুমকুম পানির মধ্যে দিয়ে আমরা খালি পেটে সকাল বিকাল 2 টাইম যদি খাই, আমাদের হজম প্রক্রিয়াটা ইনশাল্লাহ উন্নতি হবে। এই নিয়মগুলো যদি আমরা একদিকে ভালো খাবার, ভালো ঘুম, এক্সারসাইজ, মানসিক প্রশান্তি, ভিটামিন D3 লেভেল ঠিক, আর ভালো তৈল, ভালো খাবারের সাথে ভালো তৈল। আর আমরা প্রত্যেকে আসলে একটা স্লোগান দিই যে আমরা সাবেক জীবনে ফিরে যাই, প্রাকৃতিক সাথে মিশি। প্রাকৃতিক সাথে মিশতে বলতে আমরা যেমন সাদা চালের ভাত খাই, আমরা আধুনিকতার এই যুগে মনে করি যে যত চিকন আধুনিক এই জীবনে যে যত সুন্দর চকচকা সাদা চালের ভাত খাবে তার জীবন তত বেশি সফলতা না। তাহলে আল্লাহ যেমন চালের উপর ধানের ছাঁটাই পরে যে লাল অংশটা, এই আবরণটা আল্লাহ তৈরি করতো না। এই জন্য আল্লাহ আমাদের জন্য প্রত্যেকটা জিনিসে মঙ্গলের জন্য তৈরি করছে। আমরা এগুলোর আধুনিকতার ছোঁয়ায় এনে আমরা আমাদের নিজেদের রোগ নিজেরাই সৃষ্টি করতেছি। এই জন্য আমরা নিজেরাই দায়ী। এই জন্য আমরা লাল চালের ভাত, আমরা একটা স্লোগান তুলি যে আমরা প্রত্যেকে সেই সাবেক জীবনে ফিরে যাই, লাল চালের ভাত খাই এবং অর্গানিক যত চেষ্টা করি, ভালো মন্দের ভালো। কারণ আমাদের দেশে অর্গানিক জিনিস পাওয়াটা খুবই মুশকিল। দেখা যায় আমরা কম দামে, যেমন ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম। আর আমি তো মনে করি যে আমার বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে একটা মুরগি, হাঁসের, ব্রয়লার মনে হয় না খাওয়ায় এবং অ্যান্টিবায়োটিক না খাওয়া। এই জন্য আমরা মন্দের ভালো ন্যাচারাল সোর্স থেকে যত মুরগি, হাঁস মুরগি পালবো, ন্যাচারাল খাবার চেষ্টা করব, মন্দের ভালো, এই মাছ থেকে ভালো খাবার, ভালো তৈল, এগুলো যদি আমরা খাই, আর একটা স্লোগান তুলি যে আমরা লাল চালের ভাত খাবো সবাই, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ দীর্ঘমেয়াদী রোগ থেকে আমরা বাঁচবো। এবং ডিস্কে বসে আমরা যারা কাজ করি, আমাদের অভ্যাস হচ্ছে আমরা অফিস, বাসা, ঘুম আর মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি আর অফিসের কাজ করি। এই আর কিন্তু আমাদের রিল্যাক্স, রিক্রিয়েশন, ঘোরাফেরা, আত্মীয় স্বজনের সময় দেওয়া, এগুলো আমরা টোটালি ভুলেই গিয়েছি। আমরা শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিন্তু আর আমরা দীর্ঘমেয়াদী রোগও ভুগতেছি। আমরা প্রত্যেকটা লোক ব্যস্ত হয়ে পড়তেছি। টাকা ইনকাম বেশি হয়, কিন্তু আবার ওই পরিমাণ টাকা দেখা যায় আমাদের স্বাস্থ্য খাতে প্রতি মাসে এক একজনের যারা টাইপ 2 ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, হাইপার টেনশন আছে, একজিমা, সোরিয়াসিস আছে, অ্যাজমা, সিওপিডি আছে, প্রত্যেকেই কিন্তু আমরা ওষুধের বোঝা টানতেছি। আমরা রিল্যাক্স মুভমেন্টে কাজ করতেছি, আত্মীয় স্বজনকে সময় দেওয়া, প্রাকৃতিকের সাথে মেশা, একটু খেলাধুলা করা, মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল ওয়েলনেস থেকে বিরত আছি। এজন্য আমাদের দীর্ঘমেয়াদী রোগগুলো আমরা প্রতিনিয়ত আমরা সাফারি হচ্ছি। আর প্রতি মাসে আমাদের 5 থেকে 10,000 টাকা আমাদের ওষুধের পিছনে চলে যাচ্ছে। এই জন্য আমরা এই নিয়মগুলো যদি আমরা আসলে পালন করি, ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার লাইভটা একটু শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের মাঝে মাঝে নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি, এটাই আমাদের কাম্য। আর আমাদের যদি অ্যাসিড লেভেলটা একটু কম থাকে, আমরা একটু আপেল সিডার ভিনেগার খেতে পারি, মাদার ব্রান্ড, এবং লেবুর পানি খালি পেটে, অথবা একটু কুমকুম গরম পানির সাথে আদা পানি, এগুলো যদি খাই, ইনশাল্লাহ আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে। আর প্রয়োজন ছাড়া আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাবো না। গ্যাস্ট্রিকের বড়ি আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা যদি অতিরিক্ত খাই, যে কথাগুলো বলছি, এই সমস্যাগুলো হবে। আর আমরা আত্মীয় স্বজনের একটু সময় দিয়ে আল্লাহর উপর ভরসা রাখি, এক্সারসাইজ করি, ভালো ঘুম যায়, ভালো খাবার খাই, তাহলে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারি। আর দয়া করে আমার পাশে থাকবেন,
আর আমাকে আমার যে লাইভটা করছি লাইভটা দয়া করে প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন যাতে আমার এই তথ্যগুলো সবাই পেতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।